দেশ ছেড়ে পালানোর সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিমানবন্দরে আটক করে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য। এবং সর্বশেষ জানাবো, আইজিপির নির্দেশ প্রত্যাখ্যান, পুলিশের কেউ কলঙ্কিত পোশাক পরতে চাচ্ছেন না। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি থেকে 2009 সালে চট্টগ্রামের এমপি হয়ে পান মন্ত্রিত্ব। জনরাশি উৎখাতের শিকার আওয়ামী লীগ সরকারের টানা প্রায় 16 বছরের শাসনামলে পুরোটায় বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব পান এই হাসান মাহমুদ। সবশেষ সরকার উৎখাত হলে মঙ্গলবার পালিয়ে বিমানবন্দরে পার হতে চাইলে আটক হন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। হাসান মাহমুদ আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী মন্ত্রী হয়ে কামিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রামে কয়েকশো কোটি টাকার 15 তলার বিল্ডিং গড়েন হাসান মাহমুদ। রাজধানীর পিঙ্ক সিটিতেও গড়েন আরও 3টি বাড়ি। এফডিসির পাশে কেনেন শত কোটি টাকা মূল্যের বিশাল বাণিজ্যিক প্লট। শুধু দেশেই সম্পদ গড়েননি, বিদেশেও সম্পদ পাচার করেছেন। আরব আমিরাতে দুবাইয়ের আজমান এলাকার একটি পুরো ল্যান্ড কিনে গড়েন বেশ কয়েকটি বাড়ি। এখানেও দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করে গড়েন এসব সম্পত্তি। তথ্যমন্ত্রী থাকাকালে বিটিভি ঠিকাদার সহ বিভিন্ন কাজ থেকে হাতিয়ে নেন শত শত কোটি টাকা। বন পরিবেশ মন্ত্রী থাকাকালীন নিয়োগ বদলি ও বন উজাড় করে হাতিয়েছেন কয়েকশো কোটি টাকা। হাসান মাহমুদ বিপুল অর্থে বেসরকারি ব্যাংকের পরিচালক শেয়ার কিনেন নিজের ভাইয়ের নামে। হাসান মাহমুদ একজন প্রতারক ও ধান্দাবাজ ব্যক্তি। তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, অথচ তিনি জোরপূর্বক ক্ষমতায় অপপ্রয়োগ ঘটিয়ে তাকে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত করেন। কোথাও তার বাবা নুরুচ্ছপা তালুকদারের মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করা হয়নি, অথচ প্রতারক হাসান মাহমুদ গেজেটে অন্তর্ভুক্তির জন্য বাছাইকৃত নতুন অন্তর্ভুক্তের তালিকায় 2য় নম্বরে তার বাবার নাম ঢুকিয়ে দেন। ভুয়া মুক্তিযোদ্ধার এই তালিকায় হাসান মাহমুদ কৌশলে তার বাবার নাম ঢুকিয়ে দিয়ে ভেবেছেন কেউ হয়তো জানবে না। গোয়েন্দা সূত্রে আমরা সেই তালিকার কপি উদ্ধার করেছি। এইভাবে জালিয়াতির মাধ্যমে মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্তির জন্য হাসান মাহমুদকে নিশ্চয় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি। বিরোধী দলের ওপর নির্যাতনকারী দুর্নীতিবাজ এই পুলিশ কর্মকর্তা হলেন এসআই সুমন। যুগান্তর পত্রিকাতে প্রকাশিত ফেসে যাচ্ছে এসআই সুমন শিরোনামের এক সংবাদে লেখা হয়, দুদকের অনুসন্ধানে 16,91,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে রাঙ্গুনিয়া থানা পুলিশের এসআই সুমনের বিরুদ্ধে। সুমনের অন্যায়ের প্রতিবাদ করেছিলেন রাঙ্গুনিয়া থানার সদ্য বদলিকৃত ওসি মাহবুব আলম মিল্কি। এর ফলে একদিনের নোটিশে মিল্কিকে বদলি করে নিজের পছন্দের চন্দন কুমার চক্রবর্তীকে রাঙ্গুনিয়া থানাতে ওসি হিসেবে নিয়োগ দেন হাসান মাহমুদ। চীনের মালিকানাধীন কোম্পানি সিআরসিসি সম্পূর্ণ নিজ খরচে চট্টগ্রাম নগরীতে মেট্রো রেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি করে নিতে চেয়েছিলেন। অথচ হাসান মাহমুদ চীনের প্রতিষ্ঠানকে বাদ দিয়ে নিজের পছন্দমতো কোরিয়ান প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কুইকাকে ফিজিবিলিটি স্টাডির দায়িত্ব দেন। ফলে এই প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষার খরচ হবে 70,63,00,000 টাকা। এরই মধ্যে সরকারি তহবিল জিওবি ফান্ড থেকে দেওয়া হয় 13,63,00,000 টাকা এবং প্রকল্প সহায়তাকারী প্রতিষ্ঠান কুইকা দেয় 57 কোটি টাকা। বিনামূল্যে যে কাজটি করা যেত সেটি হাসান মাহমুদের কমিশনের লালসাতে রাষ্ট্রের 70 কোটি টাকা খরচের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছিল। অথচ এইভাবে ব্যক্তি স্বার্থে জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করে হাসান মাহমুদ হয়ে যান ধরাছোঁয়ার বাইরে। হাসান মাহমুদের নির্দেশে তার ভাই এরশাদ মাহমুদ সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়ে আসত। বাংলাদেশ শান্তিপ্রিয় জনগোষ্ঠী হিসেবে পরিচিত বৌদ্ধ ভিক্ষুর ওপর নির্যাতন করতে কার্পণ্য করেননি তারা। হাসান মাহমুদ ও তার অনুসারীদের অবৈধ বালি উত্তোলন, পাহাড় কাটা ইত্যাদি পরিবেশ ধ্বংসকারী কাজের প্রতিবাদ করেছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বৌদ্ধ ভিক্ষুর শরণাঙ্ক থের। এই কারণে এই বৌদ্ধের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করান মামলাবাজ হাসান মাহমুদ। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর হাসান মাহমুদ মাছ ধরার ট্রলার, সিপ হ্যান্ডলিং, ওভার গ্রেডিং লাইসেন্স ও টেলিভিশনের লাইসেন্স নিয়েছিলেন। এরই মধ্যে গ্রিন টিভি নামে লাইসেন্সটি নেওয়া হয়েছিল গোলাম দস্তগীর নিশাত নামে তার এক সহপাঠীর নামে। দীর্ঘ 10 বছর পর সেই টিভি লাইসেন্স বিক্রি করা হয়েছিল আন্ডার রফিক এবং বেনজির আহমেদের কাছে। বেনজির ও আন্ডার রফিকের কালো টাকা সাদা করা হয়েছিল এই টেলিভিশনের সাইনবোর্ডের আড়ালে এবং এই নৈপথ্যে কলকা টেনে যাচ্ছেন মহাদুর্নীতিবাজ হাসান মাহমুদ। গত এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে অতি গোপনে 23টি শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। হাসান মাহমুদের মালিকানাধীন বিসমিল্লাহ মেরিন সার্ভিস রয়েছে এই লাইসেন্স প্রাপ্তি তালিকার শুরুর দিকে। চট্টগ্রামের যুবলীগ নেতা আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরশাদুল আলম বাচ্চুকেও বিপুল অর্থের বিনিময়ে হাসান মাহমুদ পাইয়ে দিয়েছিলেন অতি মূল্যবান এই লাইসেন্স।
হাসান মাহমুদ তার এলাকাতে অর্থাৎ চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলেন। এছাড়াও অনলাইন টিভির অনুমোদন বাণিজ্যের অভিযোগ রয়েছে হাসান মাহমুদের বিরুদ্ধে। চট্টগ্রামে সিএইচডি নিউজ 24 নামের অনলাইন টিভিকে অনুমোদন দিয়েছিলেন তিনি। পেশাদার সাংবাদিকবিহীন এই প্রতিষ্ঠানটি মূলত চাঁদা তোলার দোকান এবং সেই চাঁদার ভাগ পেতেন হাসান মাহমুদ। পত্রিকার নিবন্ধন নিয়ে হাসান মাহমুদের ঘুষ বাণিজ্য বাধা দেওয়ার কারণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেনকে চাকরির মেয়াদ শেষ হওয়ার 1 বছর পূর্বেই হাসান মাহমুদ তাকে অবসরে পাঠান। দুর্নীতিবাজ হাসান মাহমুদের আর্থিক দুর্নীতির বিষয়টি নগ্নভাবে আমাদের সামনে ধরা পড়েছিল 22 ডিসেম্বর 2013 সালে প্রকাশিত দৈনিক ইনকিলাব পত্রিকার একটি রিপোর্ট থেকে জানা যায় হাসান মাহমুদের স্ত্রী নুরান ফাতিমা 2008 সালে ছিলেন গৃহিণী এবং তার সম্পদের পরিমাণ ছিল মাত্র 60,000 টাকা। অথচ 2013 সালে হাসান মাহমুদের নির্বাচনী হলফনামাতে তার স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয় 14,74,00,000 টাকা, যা 2008 সালের তুলনায় 2013 সালে হাসান মাহমুদের স্ত্রীর সম্পদ বেড়েছে 2,290 গুণ বেশি। এত অস্বাভাবিক আয় বৃদ্ধির বিষয়টি প্রমাণ করে হাসান মাহমুদ কতটা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ। দুর্নীতিবাজ হাসান মাহমুদ নারী লিপ্সু ব্যক্তি হিসেবেও সুপরিচিত। অভিনেত্রী তারিনের সাথে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট হিসেবে পরিচিত। ঢাকা 10 আসন থেকে তারিনকে আওয়ামী লীগের নমিনেশন পাওয়া দিতে হাসান মাহমুদ ব্যাপক তদবির করেছিলেন, যদিও তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। হাসান মাহমুদের বিশ্বস্ত সহযোগী হলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উপকমিটির সদস্য রাসেল। এই রাসেল ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সাথে মাহিয়া মাহির অডিও ফাঁস করেন হাসান মাহমুদ। মূলত মাহিয়া মাহি সহ অনেক অভিনেত্রী নারী লিপসু হাসান মাহমুদের রাতের পাখি। এইসব রাতের পাখিদের ম্যানেজমেন্ট করেন হাটহাজারী রাসেল। মূলত ডাক্তার মুরাদের কারণে তথ্য মন্ত্রণালয়ের একক আধিপত্য গড়ে তুলতে ও বিভিন্ন প্রকল্প সহ নিবন্ধন বাণিজ্যের সুবিধা করতে পারছিলেন না হাসান মাহমুদ। তাছাড়া হাসান মাহমুদ চাননি তার রাতের পাখিদের ওপর ভাগ বসাক মুরাদ। এ কারণে মুরাদকে তিনি কৌশলে সাইড করে দেন। হাসান মাহমুদ মন্ত্রিত্ব পেয়ে নানা বিতর্কিত মন্তব্যের জন্য দেশজুড়ে সমালোচিত হন। সম্পদ পাচার ও নানা বিতর্কের জন্ম দেয়া মন্ত্রী হাসান মাহমুদ তথ্যমন্ত্রী থাকাকালীন গানও গাইতেন। বিতর্কিত হাসান মাহমুদ বন, পরিবেশ ও তথ্য মন্ত্রণালয়ের টানা 16 বছর মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। দেশজুড়ে ছাত্র অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পালাতেন। পরের দিন পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। আইজিপির নির্দেশে প্রত্যাখ্যান। পুলিশের কেউ কলঙ্কিত পোশাক পরতে চাচ্ছেন না। সব পুলিশ সদস্যকে বৃহস্পতিবারের মধ্যেই কর্মস্থলে যোগ দেওয়ার আইজিপির নির্দেশ প্রত্যাখ্যান করেছে বাহিনীর সকল স্তরের সদস্যরা। নবনিযুক্ত পুলিশ প্রধানের সংবাদ সম্মেলনের মধ্যেই পুলিশ সদস্যরা নিজেদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজে যোগদান না করার জন্য জানিয়েছে। এমনকি পুলিশের বর্তমান পোশাককে কলঙ্কিত পোশাক আখ্যা দিয়ে অনেকেই ইউনিট প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে পুলিশের পোশাক ঘিরে জনগণের মধ্যে ঘৃণা জন্ম নিয়েছে। তারা বলছে পোশাক দেখে জনগণ তেড়ে আসছিল খুন করতে, শুধু জীবন বাঁচাতে ওই পোশাক খুলে পালিয়েছি, সেই পোশাক পরতে চায় না। পুলিশ প্রধানের সংবাদ সম্মেলন শেষে পুলিশ থেকে কনস্টেবল পর্যন্ত অর্ধশত সদস্য সঙ্গে কথা বলেন এমন তথ্য পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের একজন উপকমিশনার জানান, আইজিপি বলেছেন আগামী 24 ঘণ্টার মধ্যে সব মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাওয়ে থানার কর্মকর্তা ফোর্সকে নিজ নিজ পুলিশ লাইন্সে যোগদানের জন্য, কিন্তু তার নির্দেশ প্রত্যাখ্যান করে কাজে যোগদান না করার কথা জানিয়েছেন অর্ধস্তর পুলিশ সদস্যরা। তারা মানসিকভাবে বিপর্যয় হয়ে পড়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিটি ক্ষেত্রে ফোর্সের সাথে প্রতারণা করেছে। ভুলভাল নির্দেশ দিয়ে প্রতিটি মুহূর্ত জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বাহিনীর সদস্যদের আজ খুনিরূপে পরিচিত করেছে। তারা বলছে পুলিশের পোশাককে কোনো সরকারি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলেননি। রাষ্ট্রের বাহিনী হিসেবে পুলিশকে গড়ে না তুলে সরকারের বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। পুলিশ বাহিনীর কয়েকজন সদস্যকে প্রত্যেক সরকারি লালন পালন করে পুরো বাহিনীকে কন্ট্রোল করছে। পুলিশ বাহিনীর 35,000 ক্যাডার সদস্য থাকলেও পুরো বাহিনী নিয়ন্ত্রিত হয় অ্যাডমিন ক্যাডারের কয়েকজন সদস্য দ্বারা। গোপন সূত্রে পুলিশের একটি গ্রুপ থেকে পাওয়া তথ্য থেকে জানা যায়, আইজিপির নির্দেশে 24 ঘণ্টার মধ্যে সকল পুলিশ অফিসারের কর্মস্থলে ফেরার। তিনি নিযুক্ত হয়ে এই আদেশ দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সকল স্তরে পুলিশ সদস্যরা এখনও ভয়াবহ রকমের আতঙ্কিত। পুলিশ পরিচয়ে কেউ রাস্তায় বের হওয়ার সাহস পাচ্ছে না।